নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি প্রথমেই ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আমি জানি আমার ভিডিও আনতে ভীষণ দেরি হচ্ছে, তার জন্য আমার কিছু ব্যক্তিগত কাজ এবং তার সাথে সাথে কুস্তি দেখার প্রেশার সব কিছু নিয়ে আমার দেরি হচ্ছে। আমি জানি আপনারা অনেকটাই অপেক্ষায় থাকেন আমার ভিডিওর জন্য, আমি তার জন্য ভীষণভাবে দুঃখিত। কিছু মনে করবেন না, এতদিন পাশে থেকেছেন, এইভাবে পাশে থাকুন আর কিছুটা দিন, তারপরে যথেষ্ট পজিটিভলি আমি উইকলি যতগুলো পারবো আমি ভিডিও নিয়ে আসবো, এইটুখানি কথা দিলাম। যেরমভাবে ছিলেন সেরমভাবে থাকুন, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি। তো আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে কি, জন্মকুষ্ঠিতে প্রত্যেকটি অবস্থানের গ্রহ বা প্রত্যেকটি স্থানের অধিপতি যদি ভিন্ন ভিন্ন স্থানে থাকে, সেই সিরিজটার আজকে আমাদের সপ্তম পতিকে নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন সপ্তম ঘর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর, যেই ঘর থেকে আপনার অবশ্যই বলতে পারেন পার্টনার বা আপনার দাম্পত্য জীবন অথবা আপনার ব্যবসা অথবা রোজকার জীবনের যে বিষয়গুলো উঠে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সপ্তম পতি এবং সপ্তম ঘরের আয়ত্তের মধ্যে পড়ে। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। তো আসুন শুরু করা যাক। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সপ্তম ঘর। সপ্তম ঘর নিয়ে বলতে গেলেই সব থেকে প্রথমে উঠে আসে আমাদের বিয়ে, বিবাহিত জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের ব্যবসা। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকটার মানুষের মধ্যেই আমরা এই বর্তমান যুগে বিবাহিত জীবন বা বিয়ে নিয়ে কিন্তু অনেকটাই ভুগছি। হয়তো আমরা কুষ্টি না মিলিয়ে বিয়ে করছি, বা আমরা শুধুমাত্র কিছু কিছু দোষ সম্পর্কে জানি, যেই দোষটা শুধুমাত্র যেটা প্রচলিত দোষ, যেটা মাঙ্গলিক দোষ। তো এই বিষয়টা আমি কভার করবো আপনাদেরকে। এছাড়া কিন্তু অনেক দোষ হয়, শুধু মঙ্গল মাঙ্গলিক দোষ নির্মাণ করে, কিন্তু সপ্তমপতি যদি নেগেটিভ ঘরে থাকে সেটাও কোনো না কোনো দোষ। আমার হিসাবে প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো দোষ নিয়ে আসে। মঙ্গলের নাম যেন মাঙ্গলিক দোষ, অন্য কোনো গ্রহের সেই দোষ হয়। তো সেই বিষয় নিয়ে আমরা প্রত্যেকে ওয়াকিবহল নয়, সেই কারণে হয়তো বিষয়টাতে আমরা গুরুত্ব দিই না। কিন্তু মঙ্গল বাদ দিয়েও অনেক সমস্যা দেয়, কিন্তু সপ্তম স্থানে যদি কেতু থাকে সেটা কিন্তু খুব বড় সমস্যার জায়গা। নর্মালি ধরা হয় সপ্তম ঘরের কারক গ্রহ কিন্তু শুক্রকে, এবং অনেকে বৃহস্পতিকে ধরে, কিন্তু যদি আমরা শাস্ত্র অনুসারে যাই, শুক্র, চন্দ্র, শনি এরা হচ্ছে সপ্তম ঘরের কারক গ্রহ। তো সব থেকে আগে আমাদের জীবনে প্রেম, বলতে পারেন বিয়ে, দাম্পত্য জীবন যদি কিছু কারক থাকে সেটা অবশ্যই শুক্র গ্রহ। তো জন্মকুষ্ঠিতে সপ্তম পতি, সপ্তম ঘর আলোচনা মানেই এখানে আমাদের বিয়ে উঠে আসছে। তো এই বিষয়টা নিয়ে আমি আলাদা করে আরও ভালো করে আপনাদেরকে বোঝাবো, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম পতি আপনার কে, সেটা প্রথমে আপনাদেরকে জানতে হবে। তো আপনারা জন্মকুষ্ঠি খুলবেন, আপনার যেই জন্মকুষ্ঠি এরকম আপনি পেয়ে যাবেন। আমি এইবারে প্রত্যেকটা ঘরে লিখে দিয়েছি যে আপনার লগ্ন যেটা হবে, আপনার জন্মকুষ্ঠির মধ্যে যেই ঘরে আপনার ল লেখা আছে সেটাই আপনার লগ্ন হবে। আপনার যদি এই ঘরে ল লেখা থাকে তাহলে সেটা আপনার লগ্ন, বা এইখানে যদি ল লেখা থাকে সেটা আপনার লগ্ন। তো এই লগ্ন সাপেক্ষে আমি প্রত্যেকটা কিন্তু গ্রহের অবস্থান লিখে রেখেছি। ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে তুলা, তুলার অধিপতি হচ্ছে শুক্র, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি হচ্ছে শুক্র। বৃষর ক্ষেত্রে হচ্ছে দেখবেন সপ্তম ঘর হচ্ছে এখানে বৃশ্চিক, অতএব সপ্তম পতি হচ্ছে মঙ্গল। ঠিক আছে, সেরকম সেম মিথুনের ক্ষেত্রে সপ্তম পতিকে ধনু, ধনুর হচ্ছে বৃহস্পতি। এরমভাবে আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, আপনারা বুঝতে পারবেন যে এইখানে যে এটা লেখা আছে মেষের সপ্তম ঘর হচ্ছে তুলা এবং সপ্তম পতি হচ্ছে শুক্র। প্রত্যেকটা ঘরে কিন্তু সপ্তম পতি এবং সপ্তম ঘরটা লেখা আছে আপনাদের বোঝার জন্য। তো প্রথমে আপনারা দেখে নিন যে আপনার জন্মকুষ্ঠিতে সপ্তম পতি কে। ঠিক আছে, সপ্তম ঘরটা কোনটা এবং সপ্তম পতিকে, এটা প্রথম স্টেপ থাকবে। তারপরে দেখে নিন সপ্তম পতির অবস্থান। এবং আমরা যখন বিয়ে নিয়ে আলোচনা করবো পার্টিকুলার, দেখুন এখন সপ্তম ঘর যখন উঠে আসছে সেখানে ব্যবসা, বিয়ে, দাম্পত্য, আমাদের রোজকার জীবনটাকেও কিন্তু সপ্তম ঘর থেকে দেখা হয়, আমরা কীরমভাবে জীবন অতিবাহিত করছি। কেন সপ্তম ঘর হচ্ছে আমাদের অপোজিট, আমাদের লগ্নের অপোজিট ঘর। আপনি কোনো ব্যবসা করছেন, আপনার যে কাস্টমার সে হচ্ছে আপনার সপ্তম পতি। আপনি যে কোনো রকম পাবলিকদের সাথে ডিল করছেন, কথা বলছেন, সেটা যে আপনার মানে বিপরীতে যে আছে সেটাই হচ্ছে আপনার সপ্তম পতি। তো অতএব এইখানে কিন্তু সপ্তম ঘরটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে একটি জন্মকুষ্ঠির জন্য। তো সেক্ষেত্রে কী হবে, আমরা যখন দাম্পত্য বিয়েটাকে পার্টিকুলার নিয়ে আলোচনা করবো, আমি কথা দিচ্ছি এর পরে একটা ভিডিও নিয়ে আসছি যাতে শুধুমাত্র বিয়ে সংক্রান্ত কী কী দোষ হয় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা দেখে নেব সর্বপ্রথম আপনার জন্মকুষ্ঠির সপ্তম পতিটাকে। সপ্তম ঘর কি, সপ্তম পতি আপনারা পেয়ে গেছেন। এবার দেখুন সেই সপ্তম পতি আপনার জন্মকুষ্ঠির কোন স্থানে বসে আছে। এইখানে আমি গ্রহ ওয়াইজ লিখে দিয়েছি
যদি আপনার জন্মকুষ্ঠিতে সপ্তমপতি উচ্চস্থানে থাকে সেটা খুব ভালো। আপনার সপ্তমপতি কে সূর্য হতে পারে, চন্দ্র হতে পারে, মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র অথবা বুধ। রাহু কেতু কিন্তু নয়। ঠিক আছে, রাহু কেতু লিখেছি তার কারণ যদি সপ্তম ঘরে রাহু কেতু থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, সেইটা নিয়ে আমি সেই জন্য রাহু কেতুটা লিখে রেখেছি। এবার বিষয়টা হচ্ছে আপনার সপ্তমপতি যদি উচ্চস্থানে বসে থাকে, যেরকম সূর্য হচ্ছে মেষে উচ্চ হয়, সূর্য তুলাতে নিচস্থ হয়, তো আপনারা ফার্স্টে দেখে নিন যে আমি উচ্চ এবং নিচস্থ পুরোটাই লিখে দিয়েছি। ধরুন আপনার সাপোজ মেষ লগ্নে সপ্তমপতি তুলা, সেই তুলা যদি সাপোজ ধরে নিন উচ্চস্থানে বসে আছে, তুলার উচ্চঘর কি মীন, মানে শুক্রের উচ্চস্থান হচ্ছে মীন রাশিতে সে উচ্চ, তবে সেটা আপনার জন্য পজিটিভ। এবার যদি সে কন্যা রাশিতে বসে নিচস্থ হয় সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা। তো এরকম সেম বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি যদি সপ্তমপতি আপনার লগ্নে থাকে। সপ্তমপতি যে কোনো গ্রহ হতে পারে, আপনারা প্রত্যেকে গুলিয়ে ফেলেন যে মেষটাই হচ্ছে লগ্ন, এটা নয়, আপনার যে কোনো লগ্ন হতে পারে। সেই লগ্ন সাপেক্ষে যদি সপ্তমপতি আপনার লগ্নে থাকে তাহলে কি হবে? সপ্তমপতি লগ্নে কিন্তু অনেকাংশে পজিটিভিটি দেয়। কীরকম পজিটিভিটি? তারা কিন্তু খুব অল্প বয়সে বিয়ে করতে পছন্দ করে, অল্প বয়সে একটা বলতে পারেন সাংসারিক জীবনের সাথে জড়িয়ে পড়ে। কেন? তার কারণ সপ্তমপতি যখনই লগ্নে আসছে তখন তার সাপোর্টটা তারা লাইফে কিন্তু খুব পজিটিভলি পায়। তারা কিন্তু অবশ্যই সৎ হয় এবং খুব সুন্দর পার্টনার পায় তারা জীবনে, এবং তার সাথে অবশ্যই আমি যেটা বললাম অল্প বয়সে বিয়ের যোগ একটা থাকে, এবং তারা কিন্তু তাদের পার্টনারের ওপরে, যেহেতু লগ্ন হচ্ছে কি আমাদের ব্যক্তিত্ব, তো লগ্নের স্থানে যখন সপ্তমপতি চলে আসবে তখন কিন্তু তারা পার্টনারের ওপর অনেকটাই ডিপেন্ডেবল হয়ে যায়। তারা পার্টনারের পরামর্শে কিন্তু জীবনে উঠতে বা বলতে পারেন তার সাথে পরামর্শ করে জীবনে সাফল্য পায়। এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখা গেছে। যদি দেখা যায় যে সপ্তমপতি আপনার দ্বিতীয় স্থানে বসে আছে, দ্বিতীয় ঘরটা কি আপনারা জানেন অর্থের ঘর, আমাদের বলতে পারেন সেভিংসের ঘর। তো সেই দিক থেকে দ্বিতীয় স্থানে যখন সপ্তমপতি থাকবে তারা কিন্তু যথেষ্ট পজিটিভিটি পায়। অনেকাংশে দেখা গেছে এদের চেনা পরিচিতির মধ্যে বিয়ে হওয়াটা কিন্তু একটা বিষয় লক্ষ্য করা গেছে। তো আত্মীয় স্বজন তার চেনা পরিচিতির মাধ্যমে তার বিয়ে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে তারা বিজনেস থেকে যথেষ্ট পজিটিভলি আর্ন করছে, বা দেখা যাচ্ছে বিয়ের পরে তারা কিন্তু মানে বলতে পারেন অনেকটা সম্পত্তি লাভ করছে, যেহেতু দ্বিতীয় ঘর অর্থের সাথে যুক্ত হয়ে আছে, যেটা বলা যায় মানে স্থাবর সম্পত্তি লাভ বিয়ের পরে সে লাভ করছে। তো সেটা সেই দিক থেকে অবশ্যই ভালো কোনো যদি সেই অর্থে আমরা দেখি। তো সপ্তমপতি তৃতীয় স্থানে, এদের ক্ষেত্রে দেখা গেছে এদের কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে বিয়ে হওয়ার চান্সেসটা বেশি থাকে। এই বিষয়টা তো অবশ্যই দেখা গেছে। এরা কিন্তু ঘুরতে ভালোবাসে, কখন দেখবেন এরা কখনো ঘোরেনি, সপ্তমপতি তৃতীয় স্থানে বসে আছে, এদের অনেক অপরচুনিটি এসেছে, কিন্তু এরা বিয়ের পরে জীবন ঘোরা পছন্দ করলো, মানে ভ্রমণের যোগ কিন্তু বিয়ের পরে শুরু হয় বলা যেতে পারে। এবং এদের মধ্যে এইটা আমি প্রথমেই বললাম যে বন্ধু বান্ধব এই রকমের মধ্যে বিয়ের বিষয়টা দেখবেন, ছোটোবেলা থেকে বন্ধু আছে তাদের মধ্যে বিয়ে হচ্ছে, এই বিষয়টা কিন্তু সপ্তমপতি তৃতীয় স্থানে থাকলে এই যোগটা তৈরি করে দেয়। আমি কিছু ক্ষেত্রে বলবো এদের আত্মবিশ্বাস খুব বেশি হয়, যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে এদের আত্মবিশ্বাসটা মারাত্মক বেড়ে যায়। তো সেই আত্মবিশ্বাসের ভরে এরা কিন্তু জীবন পাল্টে ফেলার একটা ক্ষমতা রাখে। কিছু ক্ষেত্রে আমি বলবো বাধা আসে বিয়ের আগে, যেহেতু সপ্তমপতি তৃতীয় স্থানে, তৃতীয় ঘরটা একটুখানি হলেও বাধার ঘর, বাধা আসে, কিন্তু সেই বাধাটা কাটিয়ে বিয়ে করতে পারলে এদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভিটি হয়। ঠিক আছে, এবার দেখা যায় সপ্তমপতি যদি চতুর্থ স্থানে থাকে, সপ্তমপতি চতুর্থ স্থান মানে হচ্ছে সুখের স্থান, তো সেখানে যখনই সপ্তমপতি থাকবে অবশ্যই সেখান থেকে কিন্তু যথেষ্ট পজিটিভিটি পাওয়া যাবে। এবার দেখতে হবে যে সপ্তমপতি, আমি বারবার বলছি, ধরুন আপনার সপ্তমপতি কোনো না কোনো রকমভাবে আপনার জন্মকুষ্ঠিতে নিচস্থ আছে, সে যে কোনো ঘরে হোক না কেন, সেটা কিন্তু আপনাদেরকে বিচার করে নিতে হবে। এই বিষয়টা সব থেকে আগে আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম সপ্তমপতি যদি চতুর্থ স্থানে থাকে তাহলে অবশ্যই সেই সুখের ঘর বিয়ের পরে কিন্তু সে সর্বসুখের অধিকারী হয়। তারা ধরে নিন দেখা গেছে যে বিয়ের আগের জীবনটা তাদের কাছে একরকম হয়, বিয়ের পরের জীবনটা তাদের কাছে আরেক রকম হয়। সারা জীবন খুব কষ্ট করে কাটিয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে বিয়ের পরে এদের সম্পদ লাভ, গাড়ি বাড়ি সব কিছুতে এরা পরিপূর্ণতা পেয়ে গেছে বিয়ের পরে। এবং তার সাথে একটা ক্ষেত্রে দেখা গেছে সপ্তমপতি চতুর্থ স্থানে থাকলে বিয়ের পরে পিতার সাথে মতবিরোধ হয়, মায়ের সাথে কিন্তু নয়, পিতার সাথে মতবিরোধ হয়, সেটা একটা সমস্যার জায়গা থাকে। ঠিক আছে, এর পরবর্তীতে চলে আসছি যদি সপ্তমপতি পঞ্চমে থাকে। তো এই জায়গাতে আমরা যদি সেই অর্থে দেখি, একটা বিষয় মিস করলাম, সপ্তমপতি যদি চতুর্থ স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো বিজনেসম্যান হয়। কেন? সপ্তমপতি যখনই চতুর্থ স্থানে থাকবে চতুর্থ স্থান থেকে দশম ঘরকে দেখবে, এরা কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে এবং কর্মের দিকেও কিন্তু এরা ভালো। এবং সপ্তমপতি চতুর্থ থাকলে এরা কিন্তু ট্রান্সপোর্টের বিজনেস, অথবা বলতে পারে সেই অর্থে যদি দেখা যায় বৈদেশিক যোগাযোগ, মানে ট্রান্সপোর্ট আসছে সেই জিনিসটাই আসছে, এক্সপোর্ট ইম্পোর্ট এই জিনিসগুলো, গাড়ির ব্যবসা, এটা কিন্তু এদের জন্য খুব ভালো। এই বিষয়টা অবশ্যই সপ্তম ঘর আমাদের বলতে পারেন বিজনেসের ঘর, সেই অর্থে সেটাও আমি কভার করছি।
ঠিক আছে। সপ্তমপতি যদি পঞ্চমে থাকে তাহলে সর্বপ্রথম যে বিষয়টা উঠে আসবে, এদের কিন্তু ক্যালকুলেশন বেসিসের বিজনেসটা খুব ভালো হয়। এরা কিন্তু হিসাব শাস্ত্র, হিসাব রক্ষক হিসাবে নিজের একটা বলতে পারেন কেরিয়ার তৈরি করতে খুব ভালো পারে। এবং তার সাথে সপ্তমপতি পঞ্চমে মানে প্রেম বিবাহের যোগ। এটা আমি প্রথমেই বলেছি, সপ্তম পঞ্চম কানেকশান। পঞ্চম ঘর হচ্ছে আমাদের প্রেমের ঘর, সপ্তম ঘর হচ্ছে আমাদের বিয়ের ঘর। তো সপ্তম পঞ্চম কানেকশান যখনই আসবে তখন কিন্তু এখানে প্রেম বিবাহের চান্সেসটা বেড়ে যায়। পঞ্চমপতি সপ্তমে বা সপ্তমপতি পঞ্চমে এই জিনিসটা কিন্তু দেখবেন। ঠিক আছে। এবার সপ্তমপতি যদি পঞ্চমে থাকে অনেকাংশে দেখা গেছে এডুকেশনে বাধা। কেন? তার কারণ হচ্ছে সপ্তম পঞ্চমের কানেকশান আসলে তখন কিন্তু তারা খুব তাড়াতাড়ি কর্মের সাথে যুক্ত হয়ে যায়, ব্যবসার সাথে যুক্ত হয়ে যায়। তাদের কাছে জ্ঞান অর্জনের থেকে বেশি তারা জ্ঞান অর্জন করতে পারে না, আমি এটা বলছি না। তারা কিন্তু মানে স্কুলের এডুকেশন বা কলেজের এডুকেশনের থেকে তারা কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনের দিকে বেশি চলে যায়। যখন তারা খুব কম বয়সে বিজনেসের সাথে ইনভলভ হয়ে যায় তখন সেই বিষয়টাই উঠে আসে। তো সপ্তমপতি পঞ্চমে থাকলে এই বিষয়টা থাকে। সপ্তমপতি ষষ্ঠে, আপনারা জানেন যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর নেগেটিভ। তো এইটাই আমার বক্তব্য, সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে, অনেকে জানে কি সপ্তমে মঙ্গল মানেই তার বিবাহিত জীবন খারাপ। এইটা সম্পূর্ণ ভুল, শুধুমাত্র একটা কারণের জন্য। সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ম্যারেজ, ডিভোর্সের যোগ থাকতে পারে। তো এই বিষয়গুলো জন্মকুষ্ঠির সাপেক্ষে দেখতে হবে। আমি এই কারণে বললাম এটার জন্য আমাকে আলাদা করে একটা ভিডিও নিয়ে আসতে হবে। তো সপ্তমপতি ষষ্ঠে থাকা মানে বিয়ের পরে নিজের এবং স্ত্রীর শারীরিক সমস্যা শুরু। ব্যবসায় কিন্তু বাধা, ব্যবসার জন্য বারবার ধার নেবেন, সেই ধার শোধ না করতে পেরে কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। এবং তার সাথে কিন্তু বিয়ের পরে মামলা মকদ্দমা এইসবের সাথেও যুক্ত হতে হয়। বিশেষত এই যোগটা বিয়ের পরে বেড়ে যায়, এইটা কিন্তু একটা সমস্যার জায়গা। তার পরবর্তী হচ্ছে সপ্তমপতি যদি সপ্তমে থাকে তাহলে এরা খুব মহাভাগ্যবান হয়। এদিক থেকে এদের কিন্তু পার্টনারের সাপোর্ট এরা লাইফে খুবই ভালো পায়। এবং তার সাথে এরা ব্যবসায় অর্থ উপার্জন খুব পজিটিভ করে। এবার এর সাথে দেখা গেছে এরা কিন্তু খুব কম বয়সে খুব গরিব থাকে, একটা সময়ের পর আস্তে আস্তে নিজের ব্যবসা, নিজের কর্মের মাধ্যমে কিন্তু নিজেকে গড়ে তোলে। এবং এরা খুব ভালো পজিটিভ ব্যবসায়ী মেন্টালিটির হয়। এবার সেই অর্থে যদি দেখেন, আমি একটা বিষয় আপনাদেরকে বলছি, অনেকাংশে দেখা গেছে এটা যে সপ্তমপতি যখন দশমে থাকে তখনও তারা কিন্তু ব্যবসায়ী মেন্টালিটির হয়। সেটাতে আমি অবশ্যই আসবো, কিন্তু সপ্তমপতি সপ্তম এরা ব্যবসাটা খুব ভালো বোঝে। বাট পার্টনারের প্রতি খেয়াল রাখা, যত্ন রাখা, সব রকম দিক থেকে পজিটিভ হয় বলতে পারেন। পার্টনারের প্রতি একটু বেশি কেয়ারফুল হয়। অনেকেই বলে না যে বিয়ের পরে তারা চেঞ্জ হয়ে গেছে, তো এই বিষয়টা কিন্তু থাকে। সপ্তমপতি লগ্নে অথবা সপ্তমপতি সপ্তমে থাকলে তারা কিন্তু নিজের পার্টনারের প্রতি যথেষ্ট যত্নশীল হয়, সেদিক থেকে ভালো। এরা খুব ভালো ব্যবসায়ী হতে পারে। অবশ্যই বিয়ের পরে তাদের ব্যবসাটা কিন্তু আরও পজিটিভ হয়ে যায়। ঠিক আছে। তো তার পরবর্তীতে চলে আসছে কি সপ্তমপতি অষ্টমে। তো আমি এখানে আপনাদেরকে বলেছি সপ্তমপতি অষ্টমে মানে সেকেন্ড ম্যারেজের যোগ 100% থাকবে। এ বারবার বিজনেস করবে, সেই বিজনেস কিন্তু বারবার বন্ধ হয়ে যাবে। বিজনেস থেকে লস, রোজকার জীবনে মারাত্মক প্রবলেম। দেখবেন রোজ খাটাখাটুনি করে যাচ্ছেন কিন্তু আদৌ লাভের লাভ কিছু হচ্ছে না, মানে যেটাকে বলে বেকার খাটুনি, রোজকার জীবন যেরকমভাবে কাটে। সপ্তমপতি অষ্টমে থাকলে এখানে স্ত্রীর শারীরিক সমস্যা এবং বলতে পারেন বা স্বামীর শারীরিক সমস্যা বলা যেতে পারে, বা পার্টনারের ক্ষেত্রে সেম জিনিসটি আসছে। এবং তার সাথে ক্ষতি এবং ইভেন যেটা বলা যায় যে মৃত্যুযোগ অবধি চলে আসে বিয়ের পরে নিজের অথবা তার পার্টনারের। তো এই দিক থেকে আমি অবশ্যই বলবো সপ্তমপতি অষ্টমে থাকা সব থেকে নেগেটিভ। আর যে কোনো সপ্তমপতি অষ্টমে থাকা মানে সেখানে কিন্তু বিয়েতে সর্বোচ্চ নেগেটিভ যোগ আসছে। এবং আমি তাদেরকে অবশ্যই বলবো সপ্তমপতি অষ্টমে থাকলে আপনারা কিন্তু ব্যবসার দিকে না গিয়ে চাকরির দিকে যাবেন। ব্যবসা করলে আপনারা লস খাবেন। যদি আরেকভাবে বোঝানো যায়, যেহেতু আপনাদের বলা যেতে পারে যে অষ্টম স্থান হচ্ছে আমাদের অর্থ, মানে কি বলবো, গুপ্ত ধন প্রাপ্তির ঘর। তো সেই দিক থেকে দেখা গেছে যে এদের ধরে নিন, যদি সেই অর্থে খারাপভাবে নেগেটিভ চিন্তা দিয়ে আমরা বুঝতে চাই, যদি সপ্তমপতি অষ্টমে আছে, আপনার বিয়ে হয়েছে, আপনার পার্টনার মারা গেছে, তো তার স্থাবর অস্থাবর সব সম্পত্তির অধিপতি আপনি বিয়ে করলেন, এইরকম ধরনের জায়গাটাও কিন্তু কোনো না কোনো দিক থেকে নেগেটিভ এবং পজিটিভ দুটো অ্যাসপেক্টই আমরা দেখতে পারি। তার পরবর্তী হচ্ছে সপ্তমপতি যদি নবমে থাকে, অবশ্যই খুব পজিটিভ। নবম ঘর হচ্ছে ধার্মিক পার্টনার পাওয়া যায়। তো সেই পার্টনারের উপদেশ আপনার জন্য কিন্তু জীবনে চলার পথে মারাত্মকভাবে সাপোর্ট দেয়। এবং জানেন নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর। বিয়ের পরে তাদের ভাগ্যান্নতি, কর্মান্নতি, সব রকম দিক থেকে তার পজিটিভিটি। সমাজে তার নাম যশ খ্যাতি কিছু নেই, বিয়ের পরে হঠাৎ করে তার স্ত্রী ভাগ্য বা তার স্বামী ভাগ্যের মাধ্যমে কিন্তু সে জীবনে যথেষ্ট পজিটিভলি নাম করছে। এবং তার সাথে দেখা গেছে তারা যথেষ্ট সুখী হয়, সাংসারিক দিক থেকে খুব সুখী হয়, বিবাহ বাণিজ্য সব রকম দিক থেকে তারা পজিটিভিটি পায় সপ্তমপতি নবমে যদি থাকে, এবং সেটা নিচস্থ বা যদি খুব নেগেটিভ না থাকে, ঠিক আছে, বা তার উপর যদি রাহুর দৃষ্টি না পড়ে। এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে।
যেরকম আমি বলবো সর্বাপেক্ষা সব দিক থেকে নেগেটিভ হয় না, এবং আমার কথাগুলো সব দিক থেকে পজিটিভও কিন্তু হবে না যদি আপনারা পার্সোনাল কুষ্টিতে কোনো নেগেটিভ যোগ থাকে। তারপরে চলে আসছি সপ্তমপতি যদি দশমে থাকে। তো সপ্তমপতি দশমে মানে আমি প্রথমে বলেছি এরা কিন্তু বিজনেস মেন্টালিটির হয়, সব কিছুকে প্রফিট অ্যান্ড লসের অ্যাসপেক্টে দেখ, কোনটা থেকে আমার প্রফিট, কোনটা থেকে লাভ, কোনটা থেকে লোকসান, ইভেন তার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেটা কোনো না কোনো দিক থেকে দেখা গেছে। এটা কিন্তু আমি এইটা বলছি না যে এটা খুব নেগেটিভ মেন্টালিটির হয়, কিন্তু সপ্তমপতি দশমে থাকলে এরা খুব পজিটিভ এইরকম ধরনের চিন্তাভাবনা করে চলে, বা দেখা যায় যে তারা পার্টনারশিপে বিজনেস করছে যেটা খুব পজিটিভলি চলছে, সেটা তার বলতে পারেন দাম্পত্যের পার্টনার হোক বা নর্মাল পার্টনার হোক, সেই এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিয়ের পরে এরা দুজনে মিলে এমন বিজনেস শুরু করলো, সেই বিজনেস থেকে তারা এমন একটা জায়গা ক্রিয়েট করে ফেললো যেটা তারা কখনো আশাই করেনি, এরম ধরনের একটা ব্যাপার থাকে। অথবা পার্টনারশিপ যখন করে এরা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেশন নিয়ে, ধরুন পার্টনার মানেই হচ্ছে এখানে 2 জন 3 জন 4 জন, তো দেখবেন পার্টনার সবাই সমান টাকা দিচ্ছে কিন্তু এর কথার ভ্যারিটা সব থেকে বেশি হচ্ছে, কেন? সপ্তমপতি দশমে আছে, অতএব সে সপ্তমপতি সাপোর্টটা পাচ্ছে কর্মের দিক থেকে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি অবশ্যই খুব পজিটিভ সপ্তমপতি দশম স্থানে থাকা, ব্যবসায়িক মেন্টালিটির দিক থেকে যদি আমরা দেখি সেটা অবশ্যই। এবং যদি আমরা দাম্পত্য জীবনের সম্পর্কেও দেখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদের যে পার্টনার হয় তারা কিন্তু খুব পজিটিভ কাজ করতে পছন্দ করে, এবং যে কোনো কর্মেতে তাদের সাপোর্টটা কিন্তু তারা লাইফে পায়। ধরুন আপনার স্ত্রী আপনাকে কিন্তু আপনার কর্মেতে যথেষ্ট পজিটিভলি সাপোর্ট করবে, বাড়ির কাজ তো করবেই, তার সাথে আপনার কর্মতেই আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, এরকম ধরনের বিষয়টা কিন্তু উঠে আসবে। সপ্তমপতি একাদশ স্থানে, অবশ্যই সেটা খুব ভালো, কেন না আমাদের একাদশ স্থান হচ্ছে অবশ্যই অর্থ, মানে বলতে পারেন প্রফিটের ঘর, তো অবশ্যই সপ্তমপতির একাদশ স্থানে থাকা মানে আপনারা যথেষ্ট প্রফিট পাবেন। এরম সেম বিষয় বিয়ের পরে কিন্তু ভাগ্যান্নতি কর্মান্নতি অবশ্যই আসবে, যেহেতু একাদশ স্থানে সপ্তমপতি বসে আছে, যেটা আপনার আর্নিংসের, আপনার ইচ্ছা পূরণের ঘর, আপনার সব রকম দিক থেকে সুযোগ সুবিধা আছে কিন্তু আপনি সেটাকে কমপ্লিট করতে পারছেন না। দেখবেন বিয়ের পরে গাড়ি কিনে ফেললেন, বাড়ি করে ফেললেন, সব কিছু টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু সেই যে ইচ্ছা, সেই যে বলতে পারেন করার যে একটা, মানে কি বলবো, যে ব্যাপারটা উঠে আসে যে মানে আমাদের ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, সব কিছু আছে কিন্তু পাচ্ছি না, সেই যে কানেকশানটা কিন্তু উঠে আসে বিয়ের পরে। তো এরকম ধরনের বিষয়টা দেখা গেছে এরা কিন্তু ব্যবসা থেকে যথেষ্ট প্রফিট পায়, খুব পজিটিভলি যদি নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা কিন্তু এদের জন্য খুব ভালো হয়। এবং এইটাও দেখা গেছে সপ্তমপতি একাদশে এদের কিন্তু বন্ধু ভাগ্য খুব ভালো হয়, বন্ধুদের থেকে কিন্তু এর যথেষ্ট সাপোর্ট পায়, সমাজেও কিন্তু এদের যথেষ্ট পজিটিভ নাম যশ থাকে। তার পরবর্তী হচ্ছে সপ্তমপতি যদি দ্বাদশ স্থানে থাকে সেটা কিন্তু সমস্যা, দাম্পত্য জীবনে অবশ্যই নেগেটিভিটি। সপ্তমপতি যদি দ্বাদশে থাকে সেক্ষেত্রে ব্যবসায় ক্ষতি, এদের ক্ষেত্রে দেখা গেছে বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসা করছে কিন্তু সেই ব্যবসা চলছে না, কোনো কারণ ছাড়া বিদেশে যেতে হচ্ছে, আখিরে কিন্তু লাভ হচ্ছে না, এরকম ধরনের সমস্যা বিদেশের সাথে যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে অনেকাংশে থাকে, সেখানেও কিন্তু সমস্যা। সপ্তমপতি দ্বাদশে স্ত্রী বা স্বামী বিয়ের পরে দেখা গেল তাদের নিয়ে শারীরিক সমস্যায় ভুগছে, হসপিটালের খরচ দিনের পর দিন বেড়েই চলেছে, এরকম ধরনের সমস্যা কিন্তু এরা বিয়ের পরে বেশি দারিদ্র হয়ে যায়, কেন? এদের খরচের যোগ শুরু হয়ে যায়। সপ্তমপতি দ্বাদশ, সপ্তম ঘর হচ্ছে বা সপ্তমপতি হচ্ছে আপনার বিয়ের কানেকশন, যেই বিয়ে হয়ে গেল সপ্তম ঘর অ্যাক্টিভেট হয়ে গেল, তখন কী হবে? সপ্তমপতি দ্বাদশে আপনার খরচ শুরু হয়ে গেল, মারাত্মকভাবে খরচ হচ্ছে, কোনো না কোনো সমস্যা ঠিক লেগেই আছে, শয্যা সুখে বাঁধা, স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে না, এরম ধরনের সমস্যা কিন্তু 100% সপ্তমপতি দ্বাদশে থাকলে হয়, যদি সপ্তম ঘরে কোনো পজিটিভ গ্রহ না থাকে। এইটা কিন্তু আগে থেকে বুঝুন, প্রথমেই ভয় পেয়ে যাবেন না আপনার সপ্তমপতি দ্বাদশে আছে ব্যাস আপনার সব শেষ, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা। আমরা যখন বিয়ে দেখব শুধু লগ্ন থেকে নয়, আমরা চন্দ্র থেকেও দেখবো, আমি সেই কারণে বললাম আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যেখানে শুধু বিয়ে আর দাম্পত্যটাকে প্রাধান্য দেবো, কটা দোষ হয়, কোন গ্রহ কি দোষ নির্ণয় করে সেই বিষয়টা নিয়েও আমি কিন্তু আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো নিশ্চিন্ত থাকতে পারেন সেই বিষয়ে, আমি পজিটিভলি পরের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। এবার বিষয়টা হচ্ছে যদি সপ্তম স্থানে কারো রাহু অথবা কেতু থাকে, রাহু কেতু যেহেতু লিখেছি আমি সেই বিষয়টাও নিয়ে আপনাদেরকে আলোচনা করতে বলছি, মানে জানিয়ে দিতে চাইছি যে সপ্তমে যখন রাহু কেতু থাকবে এটা কিন্তু সমস্যার বিষয়, তার কারণ হচ্ছে কেতু হচ্ছে মুক্তি মোক্ষ লাভের গ্রহ, রাহু থাকলে কিন্তু একাধিক সম্পর্ক দিয়ে দেয়, মানে দুজন ঠিক ভিন্ন ভিন্ন, একজন সম্পর্ককে থাকতে দেয় না আর একজন কিন্তু সম্পর্ক থাকা সত্ত্বেও আলাদা সম্পর্কের দিকে নিয়ে যায়। তো আপনারা এই বিষয়টা দেখবেন আমি পরের ভিডিওতে এটা আরও ক্লিয়ারলি বোঝাবো। সপ্তম ঘরে যদি রাহু থাকে বিজনেসের ক্ষেত্রে দেখা যাবে এরা কিন্তু বলতে পারেন কোনো না কোনো দিক থেকে প্রফিট করার উদ্দেশ্য নিয়ে এগোতে গিয়েও লস খেয়ে যাচ্ছে। কেতু যখন থাকে কোনো বিজনেসই এরা স্যাটিসফ্যাকশান পাচ্ছে না,
এরম ধরনের বিষয়টাও কিন্তু দেখা গেছে। তো আমি সেই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। এবার যদি আপনার বিয়ের জায়গা খুব নেগেটিভ থাকে, তাহলে অবশ্যই সপ্তমপতির মন্ত্রপাঠ করা আপনাদের খুবই দরকার। আপনার বিজনেস চলছে না, আপনার বিবাহিত জীবন মারাত্মক খারাপ, ডিভোর্স হবে যোগ, এরম ধরনের সমস্যা, তো সেক্ষেত্রে অবশ্যই সপ্তমপতির মন্ত্রপাঠ করুন এবং তার সাথে শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করুন, কারণ শুক্র হচ্ছে এই ঘরটার কারক গ্রহ সব থেকে পজিটিভলি। ঠিক আছে, তো আপনাদেরকে এর সাথে সাথে দেখতে হবে যে আপনার বিবাহিত জীবন যদি খুব খারাপ যাচ্ছে, সেই সপ্তম পতি কোথায় আছে, সপ্তম ঘরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে, তার মধ্যে রাহু, কেতু, শনি বা মঙ্গল, এরম ধরনের গ্রহ, বা সূর্যও বলতে পারেন। সূর্য যখন সপ্তম ঘরে থাকে তখন কিন্তু তারা ইগোস্টিক বেশি হয়, তাদের যারা পার্টনার হয় তারা কিন্তু নিজের বলতে পারেন নিজের কথাতে চলতে পছন্দ করে। পার্টনারশিপের মধ্যে অবশ্যই দুজনের কথাটা সমানভাবে প্রাধান্য পাওয়া উচিত, সেই বিষয়টা কিন্তু এদের মাথায় থাকে না, কেন এদের মধ্যে সেই ইগোটা চলে আসে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ভিন্ন ভিন্ন কুষ্ঠিতে ভিন্ন ভিন্ন যোগ থাকতে পারে, তো সেটা যতক্ষণ না পার্টিকুলার আমরা কুষ্ঠি দেখবো ততক্ষণ বলতে পারবো না। এইটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এই ছিল আজকে আমাদের বিষয়। আমি পরবর্তী ভিডিওতে বাকিটা ক্লিয়ার অবশ্যই করে দেবো। দাম্পত্য নিয়ে যেটা, বিয়ে নিয়ে যেটা আমি বলে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।